বেটার হেলথ, বেটার লাইফ। স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্যকে সমুন্নত রাখতেই দরকার স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যের চাহিদা মেটানো। আর স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থাই পারে স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যের প্রয়োজনগুলো স্বাস্থ্যকরভাবে যোগান দিতে। বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা আপনার, আমার, আমাদের সবারই কাম্য। শুধু এ দেশ নয়, গোটা বিশ্বের নেতারা উন্নয়নের জন্য যে বিশ্ব পরিকল্পনা বা গ্লোবাল প্ল্যানের ওপর ভর করে 17টি টেকসই উন্নয়ন লক্ষ্য বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নির্ধারণ করেছেন, তার তৃতীয় লক্ষ্যই হচ্ছে স্থান, কাল, বয়স নির্বিশেষে স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা ও সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়। আর সুস্বাস্থ্য তথা স্বাস্থ্যসম্মত জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে অন্যতম একটি হচ্ছে স্বাস্থ্যসম্মত আহার। আহার বিপাকের মাধ্যমেই মানবদেহ শক্তি যোগায়, আর আহার্য বা খাদ্য বিপাকের প্রক্রিয়া যাদের বাধাগ্রস্ত হয় তাদের সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের দেশের প্রায় 80 লক্ষ মানুষের খাদ্য বিপাক সম্পন্ন করার ক্ষমতা ইতিমধ্যে লোপ পেয়েছে এবং এই সংখ্যা ক্রমশ বাড়ছে। এই সংখ্যাটি হচ্ছে বাংলাদেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা। ডিয়ার লিসনার্স, আজ 11 নভেম্বর 2015 মাসের দ্বিতীয় মঙ্গলবার, আর আপনারা শুনছেন জনস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বেটার হেলথ, বেটার লাইফ। আজ আমরা কথা বলছি এমন একটি রোগ নিয়ে যা ছোঁয়াচে নয়, তবুও মহামারীর আকারে বিরাজ করছে গোটা বিশ্ব জুড়ে, আর সেই রোগটি হচ্ছে এই ডায়াবেটিস। চলুন এবারে জেনে নেই কি এই ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলাইটাস একটি বিপাকজনিত সমস্যা যেখানে রক্তের গ্লুকোজ স্থায়ীভাবে বেড়ে যায়। বংশগত অথবা পারিপার্শ্বিক কারণে ইনসুলিন নামক হরমোনের নিঃসরণ কমে গেলে বা ইনসুলিনের কার্যক্ষমতা কমে গেলে বা এই দুয়ের মিলিত প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়। আমরা যে খাদ্য গ্রহণ করি তা বিভিন্ন সরল উপাদানে পরিবর্তিত হয়, যার একটি হলো গ্লুকোজ। গ্লুকোজ প্রধানত শর্করা জাতীয় খাবার থেকে আসে এবং রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে বাহিত হয়। কোষের শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবদেহের অগ্নাশয় নামক গ্রন্থির বিটা কোষ থেকে তৈরি হওয়া হরমোন ইনসুলিনের নিঃসরণ কমে গেলে অথবা ইনসুলিনের কার্যক্ষমতা কমে গেলে শরীর ঠিকমতো গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে রক্তের গ্লুকোজ বেড়ে যায়। এই অবস্থায় ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা নিতে আমরা কথা বলি এন্ডোকার্ডিওলজির প্রভাষক জনাব তৌফিক আহমেদের সাথে। প্রফেসর তৌফিক আহমেদ বারডেম হাসপাতালে কর্মরত আছেন। ডায়াবেটিস তো আমরা যদি বলতে চাই একটা রোগের নাম, কিন্তু রোগটা হলো এরকম যে আমরা যা খাবার খাই তার একটা শ্রেণীর নাম হচ্ছে শর্করা। এই শর্করাটা মানবদেহ বা সকল প্রাণী দেহই তার প্রত্যেকটা কোষের জন্য গ্রহণ করে। কোষগুলিতে পৌঁছানোর জন্য একটা হরমোন লাগে, ওটার নাম হচ্ছে ইনসুলিন। আর ডায়াবেটিস রোগটা হচ্ছে এরকম যে ওই ইনসুলিনটা কম অথবা কার্যকর না, এর ফলে ওই আক্রান্ত ব্যক্তি এর দেহে ইনসুলিন অনেক বেশি, রক্তে অনেক বেশি, কিন্তু কোষ সেই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যেটা সেটা থেকে বঞ্চিত থাকে বলে তার পুরো বিপাক প্রক্রিয়াটাই প্রবলেম হয়ে যায়, এবং এই অবস্থাটা আসলে ডায়াবেটিস। ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিসের লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব, অত্যধিক পিপাসা, অত্যধিক ক্ষুধা, ওজন কমে যাওয়া, দুর্বলতা, এছাড়া বারবার মূত্রনালীর সংক্রমণ, চর্মরোগ, ঘা ও ফোঁড়া, ক্ষত না শুকানো, মেয়েদের বন্ধ্যাত্ব, গর্ভপাত, মৃত শিশু জন্ম দেয়া ইত্যাদি উপসর্গ দেখা যেতে পারে। ডায়াবেটিসের লক্ষণ সম্পর্কে আমাদের জানিয়েছেন বারডেম হাসপাতালের প্রভাষক জনাব তৌফিক আহমেদ। রক্তের চিনিটা ধারণ করার একটা ক্ষমতা আছে আমাদের কিডনির, তার উপরে গেলে কতগুলো লক্ষণ এটা সবার মধ্যেই প্রকাশ পায়। সেটা হচ্ছে বারে বারে প্রস্রাব হয়, পানির পিপাসা লাগে, ক্ষুধা লাগে, খায় অথচ ওজন কমে যায়, দুর্বল হয়ে যায়। এই কটা হচ্ছে প্রাথমিক বা ক্লাসিক্যাল সিমটম বলতে পারি। বন্ধুরা, বেটার হেলথ বেটার লাইফ চলছে। এ পর্যায়ে আমরা শুনবো ডায়াবেটিক রোগীর জীবনযাপন সম্পর্কে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উপদেষ্টা ডক্টর ওয়াজিদুল ইসলাম খান।
আমি আমার ভাষায় যদি বলি, আমি বলি যে ডায়াবেটিস হওয়াটা ভালো, কারণ জীবনে কিন্তু আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করি না কেউ, আমরা সাধারণত এগুলো কেয়ার করি না, যে চলছে তো চলছে। তো ডায়াবেটিস হলে তখন তো ফার্স্ট কন্ডিশন যে আমাকে বেঁচে থাকতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, সুতরাং সে তখন নিয়মের মধ্যে আসে। ইব্রাহিম সাহেব বলেছিলেন 3D, ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। ডিসিপ্লিন হলো এক্সারসাইজ কিংবা আপনি হাঁটা, ড্রাগ তো ড্রাগ, আর ডায়েট ডিসিপ্লিন আর ড্রাগ হলো ড্রাগ, আর ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Better health, better life. ডায়াবেটিসের প্রকারভেদ। বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ বহুদিন যাবৎ বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের কারণ খোঁজার চেষ্টা করে আসছেন। পূর্বে লক্ষণকে চিন্তা করে যে প্রকারভেদ প্রচলিত ছিল তা অতি সম্প্রতি পরিবর্তন করে রোগের কারণসমূহের উপর বিশেষ জোর দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন প্রকারভেদ অনুমোদন করেছেন। ডায়াবেটিসকে মূলত 4 শ্রেণীতে বা ধরনে বিন্যাস করা হয়েছে: ক টাইপ 1, খ টাইপ 2, গ বিবিধ কারণভিত্তিক শ্রেণী এবং ঘ গর্ভকালীন ডায়াবেটিস। ক টাইপ 1। পূর্বে এই শ্রেণীকে ইনসুলিন নির্ভরশীল রোগ বলা হতো। এই ধরনের রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। সাধারণত 30 বছরের কম বয়সে এ ধরনের ডায়াবেটিস দেখা দেয়। বেঁচে থাকার জন্য এ সকল রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতেই হয়, অন্যথায় রক্তের শর্করা অতি দ্রুত বেড়ে গিয়ে অল্প সময়ের মধ্যেই রক্তে অম্লজাতীয় বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে মৃত্যুমুখে পতিত হয়। অজ্ঞান হয়ে যাওয়া অবস্থায় প্রস্রাবে এসিটোন পাওয়া যায়। সৌভাগ্যবশত আমাদের দেশে ইনসুলিন নির্ভরশীল টাইপ 1 রোগীর সংখ্যা খুবই কম। এদের বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকে না। খ টাইপ 2। এই শ্রেণীর রোগীর বয়স অধিকাংশ ক্ষেত্রে 30 বছরের উপরে হয়ে থাকে, তবে আজকাল 30 বছরের নিচেও এ ধরনের রোগীর সংখ্যা দেখা দিচ্ছে এবং দিনে দিনে বেড়ে চলেছে। এদের শরীরে ইনসুলিন তৈরি হয়, তবে প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, অথবা শরীরের ইনসুলিনের কার্যক্ষমতা কম। অনেক সময় এই দুই ধরনের কারণ একই সাথে দেখা দিতে পারে। ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাওয়ার সাথে সাথে এই ধরনের রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে স্থূলকায় হয়ে থাকে। এই ধরনের রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক ইতিহাস পাওয়া যায়। ইনসুলিন ইনজেকশন না দিলে প্রথম শ্রেণীর রোগীর মতো এদের কিটোসিস হবে না, অর্থাৎ এরা ইনসুলিন নির্ভরশীল নয়। নিয়মিত ব্যায়ামের সাহায্যে এদের চিকিৎসা করা সম্ভব। এই পদ্ধতিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হয়। কোনো বিশেষ ক্ষেত্রে সাময়িক ইনসুলিন প্রয়োজন হতে পারে। 15 থেকে 20 বছরের পর অনেককে ইনসুলিন নির্ভরশীলদের মতো স্থায়ীভাবে ইনসুলিন দেয়া লাগতে পারে। গ বিবিধ কারণভিত্তিক শ্রেণী। জেনেটিক কারণে ইনসুলিন তৈরি কম হওয়া, জেনেটিক কারণে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া, অগ্নাশয়ের বিভিন্ন রোগ, অন্যান্য হরমোন আধিক্য, ঔষধ ও রাসায়নিক দ্রব্যের কারণে, কোনো সংক্রমণ ব্যাধি এবং অন্যান্য কোনো প্রতিরোধ ক্ষমতার জটিলতা। বাংলাদেশ সহ অন্যান্য অনুন্নত দেশে, বিশেষ করে উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে অপুষ্টির সাথে এক প্রকার ডায়াবেটিস দেখা যায়। পূর্বে অপুষ্টির শিকার ডায়াবেটিক রোগীদেরকে অপুষ্টি ডায়াবেটিস বা ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস MRDM শ্রেণীভুক্ত করা হতো, কিন্তু বর্তমানে এর প্রচলন নেই। তবে এদের অন্তর্ভুক্ত FCPD বা অগ্নাশয়ে পাথর পাওয়া অপুষ্টিজনিত ডায়াবেটিসকে অন্যান্য কারণ হিসেবে বিশেষ শ্রেণীভুক্ত রাখা হয়েছে। ঘ গর্ভকালীন ডায়াবেটিস। অনেক সময় গর্ভবতী অবস্থায় প্রসূতিদের ডায়াবেটিস ধরা পড়ে, আবার প্রসবের পর ডায়াবেটিস থাকে না। এই প্রকার জটিলতাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়। Better health, better life. শহুরে জীবন ও ডায়াবেটিস। অনিয়ন্ত্রিত নগরায়নের ফলে নাগরিক মানুষের জীবন ব্যবস্থাও হয়ে উঠছে অনিয়ন্ত্রিত। পরিবেশ হারাচ্ছে তার কার্যকারিতা, আর বসবাসের ন্যূনতম সুবিধাটুকু নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের বড় শহরগুলো। ফলে নাগরিক জীবনে সুস্থতা হচ্ছে বাধাগ্রস্ত। নাগরিক জীবন ব্যবস্থায় আমরা হয়ে উঠছি যন্ত্র নির্ভর। শুধু যন্ত্র বললে ভুল হবে। আসলে আধুনিক বাজার ব্যবস্থা আমাদের সামনে হাজির করছে এমন সব পণ্য ও সেবা যা আমাদের সুস্থ জীবন যাপনকে করছে বিঘ্নিত। আজ শহরের মানুষ হাঁটার চেয়ে গাড়িতে চড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। খাবার রান্না করার চেয়ে কেনা খাবার দিয়ে আহার সারতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আধুনিক বিজ্ঞানের যে আবিষ্কার জীবনকে সহজ করে দিয়েছে, তাই এখন আমাদের ঠেলে দিচ্ছে অসুস্থতার পথে। আমাদের নাগরিক জীবনযাপন ও ডায়াবেটিসের ওপর এর প্রভাব সম্পর্কে বলেছেন প্রফেসর AK আজাদ, প্রেসিডেন্ট বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
মানুষের জীবনযাপন পদ্ধতির পরিবর্তন, আধুনিক সভ্যতার সাথে নগরায়ন, বিশেষ করে অপরিকল্পিত নগরায়নের হওয়ার ফলে মানুষ মুটিয়ে যাচ্ছে এবং মানুষের কায়িক পরিশ্রম একদম কমে যাচ্ছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েরা সহজেই কোমল পানীয় এবং ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ফলে তাদের স্থূলকায় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এখন খেলা বললে তারা মনে করে কম্পিউটারই খেলা। বস্তুতপক্ষে ঢাকার মতো জনবহুল শহরেতে স্কুল কলেজে খেলার মাঠও তো নাই, রাস্তাঘাটে হাঁটার জায়গা নাই, পায়ে চলার পথ নাই, যেটুকু আছে সেটা ভেন্ডাররা সমস্ত মালপত্র সাজিয়ে তো ইত্যাদি কারণে এটা মহামারীর উপর দেখা দিয়েছে এবং এই মহামারীকে এখনই প্রতিরোধ না করলে তাহলে কিন্তু ভবিষ্যৎটা ভয়াবহ অন্ধকার এবং এটা প্রতিরোধযোগ্য। Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। সুপ্রিয় শ্রোতা, বেটার হেলথ বেটার লাইফ চলছে। এ পর্যায়ে আমরা জানবো ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি। যে কেউ যে কোনো বয়সে যে কোনো সময় আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে, তবে কিছু ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে তারা হচ্ছেন: 1. যাদের বংশের বাবা মা বা নিকটাত্মীয়ের ডায়াবেটিস আছে। 2. যাদের ওজন অনেক বেশি এবং মেদ আছে। 3. যারা ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করে না, যারা বহুদিন স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করছেন এবং যাদের শরীরে শর্করার আধিক্য আছে। মোট কথা, যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন এবং স্থূলতাকে যারা প্রশ্রয় দেন, ডায়াবেটিসের ঝুঁকিতে তারাই বেশি থাকেন। সুপ্রিয় শ্রোতা, মহামারীর আকার ধারণ করা এই ব্যাধির দৌরত্ব ক্রমেই বেড়ে যাচ্ছে, আর এই বৃদ্ধির পেছনে যে জিনিসটি সবচেয়ে বড় ভূমিকা রাখছে তা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাস। আর যদি একবার ডায়াবেটিস হয়ে যায় তবে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়ার নেই কোনো বিকল্প। বন্ধুরা, এ পর্যায়ে চলুন জেনে নেই ডায়াবেটিসে আক্রান্ত হলে খাদ্যাভ্যাসের ব্যাপারে কোন কোন দিকে লক্ষ্য করতে হবে। ডায়াবেটিস হলে খাদ্য সম্পর্কে আপনাকে বিশেষভাবে সচেতন হতে হবে। খাদ্যের নিয়ম না মানলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা অসম্ভব। এই রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কি ধরনের খাবার খাবেন সে সম্পর্কে চিকিৎসক বা পথ্য নির্দেশকের পরামর্শ নিয়ে খাবারের তালিকা ঠিক করে নেওয়া উচিত। খাবার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা ডায়াবেটিস রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য একান্ত প্রয়োজন। তাহলে রোগী নিজেই কোন খাবার বদল করে কোন খাবার খাওয়া যায় তা ঠিক করতে পারবেন এবং তৈরি করবেন নিজের প্রয়োজন মতো খাদ্য ব্যবস্থা বা তালিকা। ডায়াবেটিসে খাদ্য ব্যবস্থা মানে কখনোই খাদ্য নিয়ন্ত্রণ নয়, বরং স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য নিশ্চিত করাই খাদ্য ব্যবস্থার মূল লক্ষ্য, যেখানে খাদ্যের বিভিন্ন উপাদান যেমন শর্করা, আমিষ, চর্বি, আঁশ জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি প্রয়োজনীয় মাত্রায় থাকে। খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য হল সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা, আদর্শ ওজন ধরে রাখা, রক্তের গ্লুকোজ ও চর্বির মাত্রা স্বাভাবিক রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা, গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা। Better health, better life. ডিয়ার লিসনার্স, বেটার হেলথ বেটার লাইফ চলছে। আমি শান রয়েছি সাথে। আজ 11ই নভেম্বর এবং আর দুদিন পরই সারা বিশ্বে পালিত হবে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস। আজ বেটার হেলথ বেটার লাইফের এ পর্বে আমরা ডায়াবেটিস নিয়েই কথা বলছি। এ পর্যায়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একে আজাদের কাছ থেকে জানবো আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস সম্পর্কে। ডায়াবেটিস বর্তমানে পৃথিবীতে মহামারী আকার দেখা দিয়েছে এবং এটাকে প্রথম মহামারীর রূপে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে 2006 সাল থেকে ইউনাইটেড নেশনসও এটাকে মহামারীর রূপে চিহ্নিত করে 14ই নভেম্বরকে স্পেশাল ইউএন ডে ডায়াবেটিস জন্য এটা ঘোষণা করেছে এবং এটা ইউনাইটেড নেশনসে সর্বত্রিক্রমে এই প্রস্তাবটা গৃহীত হয় এবং এই প্রস্তাবটা কিন্তু বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকারই ইউনাইটেড নেশনে উপস্থাপনা করেছিল 2006 সালে এবং এর জন্য বাংলাদেশ সরকারকে বহু জায়গা থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
ডায়াবেটিস দিবস সম্পর্কে আমাদের আরও বলেছেন সিডিআইসি এর অতিরিক্ত সমন্বয়ক ডক্টর সামিন তৈয়ব। এবারের আইডিএফ ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন প্রতি বছর যে একটা স্লোগান থাকে, এবারের স্লোগানটাও কিন্তু হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়। তার মানে বোঝা যাচ্ছে যে ওনারাও 2 ডায়াবেটিসটার উপরেই বেশি প্রাধান্য দিচ্ছেন, এবং টাইপ 2 ডায়াবেটিসটা কিন্তু আমরা খাদ্য নিয়ন্ত্রণ করে এবং নিজেদেরকে খাদ্য নিয়ন্ত্রণ এবং ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা হচ্ছে আমরা শারীরিক চর্চার মাধ্যমেই কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারি, অনেকটা না পুরোপুরি আমরা প্রিভেন্ট করতে পারি। মাতৃত্ব পৃথিবীর সবচেয়ে আবেগঘন ও অমূল্য অনুভূতির নাম। ডায়াবেটিস রোগের ফলে এই মাতৃত্ব হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ। তাই গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তীকালে ডায়াবেটিস বিষয়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সুপ্রিয় শ্রোতা, চলছে বেটার হেলথ বেটার লাইফ, আর এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব গর্ভাবস্থায় ডায়াবেটিস কি কি ঝুঁকি তৈরি করতে পারে সে সম্পর্কে। ডায়াবেটিসের ফলে গর্ভাবস্থায় যেসব সমস্যা হতে পারে তা জানা থাকলে আমরা লক্ষণ দেখে সহজেই সতর্ক হতে পারি। চলুন জেনে নেই গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে যা হবে। প্রসব পরবর্তী সময়ে আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, গর্ভথলিতে পানির পরিমাণ বৃদ্ধি পেতে পারে, নির্দিষ্ট সময়ের আগেই লেবারে চলে যেতে পারে, বাচ্চা নষ্ট হতে পারে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে, কন্ট্রোলে না থাকলে কিটো অ্যাসিডোসিস, বৃক্ক ও চোখে সমস্যা হতে পারে। প্রসবকালীন সময়ে প্রসবে দেরি হতে পারে, মাথা বের হলেও কাঁধ আটকে যেতে পারে। প্রসব পরবর্তী রক্তপাত হতে পারে, ইনফেকশন হতে পারে, দুধ আসতে দেরি হতে পারে। এই সমস্ত জটিলতা থেকে মুক্তি পেতে সতর্কতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। ডায়াবেটিক মহিলা যদি সন্তান ধারণ করতে চান তবে গর্ভবতী হওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। 3 থেকে 5 মাস আগে থেকেই খাওয়ার বড়ি বাদ দিয়ে চিকিৎসকের পরামর্শ অনুসারে ইনসুলিন নিতে হবে। চলুন এখন জেনে নেই গর্ভাবস্থায় কি কি সতর্কতা পালন করলে মা ও শিশু উভয়ের ঝুঁকি হ্রাস করা যাবে। সতর্কতাগুলো হচ্ছে সঠিক সময়ে অর্থাৎ গর্ভধারণের প্রথম থেকে খাদ্য তালিকা মেনে চলে রক্তের গ্লুকোজ কন্ট্রোলে রাখতে হবে। মনে রাখবেন, সতর্কতা মেনে না চললে আপনার সন্তানের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। ডায়াবেটিসের শিশুরা অন্য শিশুদের থেকে ওজনে ভারী হয়, কারণ মায়ের পেটে অবিরাম অতিরিক্ত গ্লুকোজ পেতে থাকে তারা। কিন্তু জন্মের পর মা থেকে বিচ্ছিন্ন হয়ে তাৎক্ষণিকভাবে এই সাপ্লাই বন্ধ হয়ে যায়। হঠাৎ করে এই পরিবর্তনে বাচ্চা হাইপোগ্লাইসেমিক হয়ে যাওয়া এড়াতে জন্মের পরপরই তাকে মায়ের দুধ খাওয়াতে হবে। খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাবার কম ও শাকসবজি বেশি থাকতে হবে। পানি খাবেন পরিমাণ মতো। ডায়াবেটিস আক্রান্ত মায়েদের মুটিয়ে যাওয়া খুবই স্বাভাবিক, তাই রেস্ট নেবেন, কিন্তু হাঁটাহাঁটিও করবেন। ভারী কাজ করবেন না। প্রসবের পরেও 3 মাস মেনে চলতে হবে। নর্মাল হোক বা সিজার হোক, যেভাবেই আপনার সন্তান জন্ম নিক না কেন, আপনাকে একটি নিয়মের মাঝেই থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেলিভারির পর নিয়মিত ফলো আপে থাকতে হবে। মাকে মানসিক সাপোর্ট দিতে হবে। সর্বোপরি অদূর বা দূর ভবিষ্যতে মায়ের ডায়াবেটিস হয় কিনা খেয়াল রাখতে হবে। বয়স্ক মানুষের খাদ্যাভ্যাস ও ডায়াবেটিস। 60 বছর বয়সের পরবর্তী সময়কে বার্ধক্য বলা হয়, তবে এর প্রায় 10 থেকে 15 বছর আগে থেকেই দেহের ভেতর বার্ধক্যের প্রক্রিয়া চলতে থাকে। 40 থেকে 45 বছর বয়স থেকে দেহের বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমতে থাকে। বিশেষ করে মেয়েদের প্রজননতন্ত্রের পরিবর্তনের ফলে ঋতুবন্ধ হওয়ায় হরমোনের মাত্রার পরিবর্তন উল্লেখযোগ্য। দেহের মৌল বিপাক ক্রিয়ার গতি কমে যাওয়ায় শক্তি চাহিদা হ্রাস পায়। ঘি, চর্বি, মাখন, কেক, পেস্ট্রি, ক্রিম ইত্যাদি ফ্যাটি ফুড না খাওয়াই ভালো। উচ্চতা অনুযায়ী ওজন সঠিক রাখা খুবই দরকারি। বৃদ্ধ বয়সে হৃৎপিণ্ড ও কিডনির কার্যক্ষমতা কমে আসে। বয়সের সঙ্গে দৈহিক পরিশ্রমের মাত্রাও কমে, তাই অতিভোজন থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে রাতের আহার সহজপাচ্য হওয়া উচিত। লবণ, চিনি, মধু কম খাওয়া ভালো। বৃদ্ধ বয়সে সঠিক ওজন বজায় রাখা আবশ্যক। ওজন আধিক্যের ফলে নানা রোগের উপসর্গ দেখা দেয়। উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, হাড়ের রোগ প্রভৃতি অধিক ওজনের ফলে দেখা দেয়। দেহের জন্য আদর্শ ওজন কি তা সবারই জানা উচিত। দেহের উচ্চতা সেন্টিমিটারে মাপা হলে তার থেকে 100 বিয়োগ করলে আদর্শ ওজন বের করা যায়। যেমন একজন ব্যক্তির উচ্চতা 160 সেন্টিমিটার, তার আদর্শ ওজন হবে 60 কেজি। এই ওজনের 10% বেশি হলে ওভারওয়েট এবং 15 থেকে 20% বেশি হলে অবেসিটি বা স্থূল হিসেবে বিবেচিত হয়। ওজন কমানোর লক্ষ্যে প্রথমে ক্যালোরি গ্রহণ কমাতে হবে। ভাত, রুটি, তেল, চর্বি গ্রহণের পরিমাণ কমাতে হবে, তাহলেই বার্ধক্যে থাকা যাবে ভাবনাহীন। শিশুদের ডায়াবেটিস।
আমার নাম সাদিয়া আক্তার, আমি ক্লাস 9-এ পড়ি। এবার পরীক্ষার পরে ক্লাস 10-এ উঠবো। আমার আশা একটা ছোটবেলা থেকে খুবই আশা ছিল। আমার বড় বোন নার্সে পড়তেছে, আমার একটা আশা আমি নার্সে পড়বো। প্রথম ওর ডায়াবেটিস ধরা পড়ছে যখন ক্লাস 5-এ পড়ে। সমাপনী পরীক্ষার বাংলা পরীক্ষা দিছে। বাংলা পরীক্ষা দিয়ে আসার পরেই অসুস্থ হয়ে পড়ছে। একটু আর কি বেশি অসুস্থ হয় নাই। তারপরে দিন আবার অঙ্ক পরীক্ষা দিয়ে শেষে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। ও একেবারে বিছনাগত হয়ে গেছে। বৃহস্পতিবারে হইলো অঙ্ক পরীক্ষা, শুক্রবারে মাঝখানে ছিল। শুক্রবারে আমি মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি। ওখানে আনার পরে মেডিসিন ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়লো যে ওর ডায়াবেটিস ধরা পড়ছে। ওই ব্লাড আর পেশাব এই 2টা পরীক্ষা করার পরে ডাক্তার আমাদের জিজ্ঞাসা করলো যে আপনার কি ডায়াবেটিস আছে, ওর বাবার আছে বা আরো কারো? পরে শেষে আমি বললাম যে না, আমারও নাই বা ওর বাবার বংশের কারণেই, ওর একাই ধরা পড়ছে। পরে তখন ক্লাস 5-এ পরে ওর বয়স তখন 10 বছর। পরে তো আমরা সবাই কান্নাকাটি যে আমারও নাই, ওর বাবারও নাই, তাহলে ওর কিভাবে ডায়াবেটিস হইলো। পরে শেষে ওই আর কি যেরকম আর কি অবস্থা হয়, একটা ঘটনা যদি আতঙ্ক শোনা যায় তাহলে সবার মনের ভিতরে কিন্তু অন্যরকম হয়ে যায়। আমরা তো বুঝতেই পারি নাই যে ছোট মানুষ ওর ডায়াবেটিস কিভাবে হইলো, একেবারে শুকাই গেছিল। এখন তারপরে আবার মানিকগঞ্জ হিজুলিয়া ডায়াবেটিস সেন্টার আছে, ওখানে গেলাম। ওখানে যে ওনারাও বললো যে ডায়াবেটিস। পরে ওখান থেকে ও আস্তে আস্তে আমরা কন্ট্রোলে আনতে পারি না। পরে শেষে ওনারাই বললো যে বারডেমে নিয়ে যাও। পরে আমরা শাহবাগ আসলাম। শাহবাগ থেকে এখানে আর কি শাহবাগ একবার দেখাইছি। আমাদের দেশের জনসংখ্যা এখন এমন একটি অবস্থায় আছে যেখানে প্রবীণদের তুলনায় নবীনদের সংখ্যা বেশি। এসব শিশু কিশোরী গড়বে ভবিষ্যতের বাংলাদেশ। ভাবনার বিষয় হচ্ছে ভবিষ্যতের দেশ গড়ার কারিগররা বিকল হয়ে যাচ্ছে অল্প বয়সে। শিশুদের ডায়াবেটিস হচ্ছে তার কারণ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো সিডিআইসি এর অতিরিক্ত সমন্বয়ক ডাক্তার সামিন তাইয়েবের সাথে। আমরা পেডিয়াট্রিক এজ গ্রুপ সাধারণত বলে থাকি 0 থেকে 18 বছরের নিচে বাচ্চাদেরকে। এবং আমাদের এই যে ক্লিনিক যেটা আমরা রান করছি, সিডিআইসি এবং এলএফএসি 2টা ক্লিনিক, এখানে আমাদের প্রায় 2800-র মতো বাচ্চা আছে। অল ওভার বাংলাদেশ থেকে এই বাচ্চাগুলি আমাদের কাছে আসছে। হ্যাঁ, আরও আনাচে কানাচে অনেক বাচ্চাই আছে, কিন্তু এই বাচ্চাগুলি প্রপার ওয়েতে জানছে এবং আমাদের কাছে এখানে এসে ট্রিটমেন্ট নিচ্ছে। এবং এই টাইপ 1 বাচ্চাদের যাদের শরীরে একেবারেই ইনসুলিন তৈরি হচ্ছে না, এবং আমি বলছি যে এদের কিন্তু কোনো কারণ জানা যায়নি আজ পর্যন্ত। তবে কিছু কারণ আছে, যেমন ধরেন কোনো ভাইরাল ইনফেকশনের পরে এটা হতে পারে, জেনেটিক সাসেপ্টেবিলিটিও কিছুটা আছে। হ্যাঁ, তো এই কারণগুলি নিয়ে টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে। এদের কমপ্লিকেশনগুলি প্রিভেন্ট করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বাচ্চাগুলি একেবারেই ইনসুলিন নির্ভর। টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হয় এবং এদেরকে ট্যাবলেট এবং ইনসুলিন 2টা দিয়েই প্রতিরোধ করা যায়। কিন্তু যেসব বাচ্চা টাইপ 1, তাদের কিন্তু ইনসুলিন রিজার্ভ একেবারেই শরীরে থাকে না, তাদের অগ্নাশয় ইনসুলিন তৈরি করতে পারে না, তাদের যে সেলগুলি থাকে সেগুলি পুরোপুরি নষ্ট হয়ে যায় বলেই তাদেরকে পুরোপুরি ইনসুলিনের উপর নির্ভর করতে হয়। ডক্টর সামিন তাইয়েব আরও বলেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কিভাবে শিশু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করছে। বাংলাদেশে যেমন আমরা বিভিন্ন স্কুলে গিয়ে স্কুল প্রোগ্রাম করছি। শুধু স্কুল ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম তা না, আমরা মাদ্রাসাগুলিতেও যাচ্ছি, ইসলাম এরিয়াতেও যাচ্ছি, গিয়ে আমরা প্রচারণা চালাচ্ছি এবং স্ক্রিনিং প্রোগ্রামও করছি, যাতে ওখানে কিছু ডায়াবেটিস ডিটেক্টেড হলে সেগুলিকেও আমরা বলছি যে এখানে প্রপার ট্রিটমেন্ট হয়, আপনারা এখানে আসেন। এখানে আমাদের বাচ্চাদের যে ডায়াবেটিসটা হয় এটার কিন্তু ধরনটাই অন্যরকম। একটা ছোট বাচ্চা প্রথমে যখন ডায়াবেটিস নিয়ে আসে তখন তার বাবা মা এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে আমাদের জন্য, সেজন্য ট্রিটমেন্ট। তারপর যখন শুনে যে ইনসুলিন দিতে হবে প্রতিদিন প্রতিবেলাতে, তখন আরো বেশি ভয় পেয়ে যায়। যেমন মা কাঁদতে থাকেন, সেরকম বাচ্চারাও কাঁদতে থাকে। সো আমাদেরকে খুব মাদারলি অ্যাটিটিউডে তাদেরকে ইনসুলিন ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে ওভারঅল তার ডায়াবেটিসের ট্রিটমেন্টটা আমরা বলে থাকি। যেমন এটা একটা টিম ওয়ার্ক। প্রথমেই আমাদের ডাক্তারদের কাছে আসে, আমরা ডাক্তাররা তো ইনসুলিন দিলাম, সেই ইনসুলিনটা কিভাবে দেবে, কোথায় দেবে, ইনসুলিন নিলে কি সমস্যা হতে পারে এবং ইনসুলিন না নিলে কি সমস্যা হতে পারে, এই সব কিছু জন্য আমাদের এডুকেটররা আছেন। এডুকেটররা এখানে খুব বিশদভাবে ওনাদেরকে কোন কোন সাইটে ইনসুলিন দেবে, কত ডোজে ইনসুলিন দেবে এবং ইনসুলিন দেওয়ার পরপর যদি না খায় তাহলে কি সমস্যা হতে পারে এবং না দিলে কি সমস্যা হতে পারে, এবং তারা যে সারাক্ষণ ডায়াবেটিসটা কেমন আছে, ব্লাড সুগারটা টেস্ট করে একটা বই মেনটেন করা হয়, সেই বইয়ে কিভাবে লিখবে এবং আমরা আমাদের ফোন নাম্বারগুলি দিয়ে দেই, যাতে খুব কম থাকলে বা খুব বেশি থাকলে তারা কিভাবে ইনসুলিন ডোজটা দেবে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেন।
আরও একটা ব্যাপার আছে যে খাবার দাবারের, যে এত কিছু বলা হয় যে মিষ্টি খাবে না, মিষ্টি খাবে না, এত ছোট বাচ্চা মিষ্টি না খাওয়া, চকলেট না খাওয়া বা আইসক্রিম না খাওয়া, এদের জন্য এটা খুব একটা মনোকষ্টের ব্যাপার। সেক্ষেত্রেও আমরা অনেক রিল্যাক্সেশন করি। এটা হচ্ছে আমাদের ডায়েটিশিয়ান আছে, সে আমাদের বাচ্চাদের প্রত্যেকে তাদের পছন্দ মতো ডায়েট চার্ট করে দেয়। সেখানে আমরা কিছুটা চকলেট বা আইসক্রিম এগুলিরও আমরা সুবিধা দিয়ে থাকি, এভাবেই যে ভরা পেটে খেলে কিছুটা অ্যাবজর্পশন কম হয়। সেই ক্ষেত্রে তাদের কিছু রিল্যাক্সেশন থাকে, যে যারা একান্তই মিষ্টি জাতীয় খাবার খেতে চাচ্ছে তারা ভরা পেটে খাবে। সুতরাং আমাদের টিমে দেখা যাচ্ছে যে আমরা ডাক্তার, এডুকেটর, ডায়েটিশিয়ান এবং সাইকোলজিস্টরা থাকেন। সাইকোলজিস্ট এই কারণেই যে প্রথমেই বাবা মা এত একটা ট্রমার মধ্যে দিয়ে আসেন যে ডায়াবেটিস শোনার সঙ্গে সঙ্গে ওনারা একটা বিশাল ট্রমার মধ্যে পড়ে যান যে আমার বাচ্চাটার ডায়াবেটিস। তারপরে ট্রমাটা হচ্ছে যে প্রতিদিন সকাল বিকাল রাত 3 বেলা করে ইনসুলিন নিতে হবে। এই ট্রমা থেকে খুব সুন্দর করে আমাদের এখানে আমাদের যে সাইকোলজিস্ট আছেন এই টিমে, ওনারা তাদেরকে বুঝিয়ে দেন যে এই ট্রমাটা আসলে কিছুই না, আপনার বাচ্চা সারা জীবন ভালো থাকতে পারবে এবং আপনার চেয়েও একটা বেশি জীবন নিয়ে, দীর্ঘায়ু নিয়ে থাকতে পারবে যদি উনি ঠিকমতো ইনসুলিনটা দেওয়া হয়। এইভাবেই আমরা আমাদের ডায়াবেটিস টিমটা নিয়ে আমরা টাইপ 1 বাচ্চাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। ডায়াবেটিসের চিকিৎসা। বিভিন্ন ধরনের ডায়াবেটিসের জন্য চিকিৎসা পদ্ধতিও বিভিন্ন রকম। টাইপ 1 ইনসুলিন নির্ভরশীল যারা, তাদের সারা জীবন ঔষধ নিতেই হবে, কারণ যেহেতু শরীরে ইনসুলিন হরমোন তৈরি বন্ধ হয়ে যায়, সেজন্য খাদ্যমাত্রা, খাদ্যাভ্যাস ও চালচলনের উপর নির্ভর করবে সুস্থতা। ইনসুলিন ইনজেকশনের টাইপগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী হয়ে থাকে। ইনসুলিনের সাথে সাথে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস, মেটফরমিন, গ্লিপিজাইড ইত্যাদি ঔষধগুলো মুখে খাওয়ার জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন। ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 যাদের ইনসুলিন তৈরি হয় ঠিক, কিন্তু ঠিকমতো বন্টন হচ্ছে না, তাদের বেলায় প্রাথমিকভাবে সামান্য ট্যাবলেট খেতে হয়। ক্লোরহেন্স, গ্লুকন, গ্লুকোট্যাব, গ্লুকন ইত্যাদি ঔষধ চিকিৎসকরা পরামর্শ করেন। তবে গ্লুকোজের পরিমাণের উপর নির্ভর করে সরাসরি ইনসুলিন ইনজেকশন লাগতে পারে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যদি সরাসরি ইনসুলিন দিতে থাকেন তাহলে অনেক সময় আপনার শরীর থেকে যে অল্প অল্প ইনসুলিন তৈরি হয় তাও অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। সে যাই হোক, ডায়াবেটিক্সের প্রাথমিক পর্যায়ে আপনি যদি কিছু পরামর্শ বা বিধিনিষেধ মেনে চলতে পারেন, তাহলে দেখবেন কিছুদিন পর আপনার ঔষধের উপর নির্ভরশীলতা কমে গেছে। তবে শর্ত একটাই, আপনার খাদ্যরুচির যে লোভ আসবে তা সামলাতেই হবে, কেননা এ সময় যা নিষেধ তাই খেতে ইচ্ছা করে। রোগ নিয়ন্ত্রণের বিষয়ে ব্যায়াম বা শরীরচর্চার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। প্রতিদিন অন্তত 45 মিনিট হাঁটলে শরীর যথেষ্ট সুস্থ থাকবে। শারীরিক অসুবিধা থাকলে সময় মতো ব্যায়াম করবেন। মনে রাখবেন, অলস মানুষের এই অসুখ বেশি হয়। এমন ব্যায়াম বা পরিশ্রম করতে হবে যাতে শরীর থেকে ঘাম ঝরে। হঠাৎ খুব কঠিন ব্যায়াম শুরু না করে প্রথমে ওয়ার্ম আপ বা হালকা ব্যায়াম দিয়ে শুরু করতে হবে, যার গতি বাড়াতে হবে ধীরে ধীরে। একটানা অধিক সময় বসে কাজ করবেন না, মেদভুঁড়ি হওয়ার আগেই তা কমিয়ে রাখা ভালো। সকল ডায়াবেটিক রোগীকেই খাদ্য, ব্যায়াম ও শৃঙ্খলা মেনে চলতে হবে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে। এই দুইটি যথাযথভাবে পালন করতে পারলে রোগ নিয়ন্ত্রণে আসে। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশনের দরকার হয়। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসক শর্করা কমাবার জন্য খাবার বড়ি দিতে পারেন এবং সেই সাথে ডায়েট অবশ্যই জরুরি। তবে ইদানিং নতুন হার্বাল সাপ্লিমেন্ট সমূহ ভালো ফলাফল দিচ্ছে, যা আপনার চিকিৎসকের পরামর্শে ব্যবহার করে দেখতে পারেন। মানসিক দুশ্চিন্তা ডায়াবেটিস বাড়িয়ে দেয় 51 ভাগ। তাই চিন্তা কম করা, আর যদি বোঝেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে, তাহলে সাথে সাথে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। সঠিক ব্যবস্থা নিলে এই রোগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। ব্যবস্থাগুলি রোগীকেই নিজ দায়িত্বে মেনে হবে এবং রোগীর পরিবারের নিকট সদস্যদের সহযোগিতা এ ব্যাপারে অনেক সাহায্য করতে পারে। তাই এ রোগের সুচিকিৎসার জন্য ডায়াবেটিস সম্পর্কে রোগীর যেমন শিক্ষা প্রয়োজন, তেমনি রোগীর নিকটাত্মীয়দেরও এই রোগ সম্পর্কে কিছু জ্ঞান থাকা দরকার। বেটার হেলথ, বেটার লাইফ। বন্ধুরা শুনছেন বেটার হেলথ বেটার লাইফ। আমি অ্যাঞ্জেলিন আছি আপনাদের সঙ্গে। কেবলমাত্র নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থাই পারে ডায়াবেটিককে সাথে নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকার শক্তি যোগাতে। আমাদের সবার আশা ডায়াবেটিক যেন আমাদের জীবনের গতিকে স্লথ করতে না পারে। সুন্দর ভবিষ্যতের আশায় বেটার হেলথ বেটার লাইফ আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও টুডে FM 89.6। বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা।